আসসালামু আলাইকুম, আমি খান রাফেল ইসলাম লিয়ান তোমাদের সাথে আজকে আলোচনা করব সরলরেখা নিয়ে। তো চলো শুরু করি। প্রথমে আমরা দেখব সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়। কারণ সামান্তরিকের ক্ষেত্রফল তো তোমরা অনেকভাবে নির্ণয় করতে পারো। যদি ভূমি উচ্চতা দেওয়া থাকে তো হাফ, তখন ভূমি গুণ উচ্চতা করে দাও। কিন্তু আমরা যেহেতু স্থানাঙ্ক জ্যামিতিতে সরলরেখা পড়তেছি, তো আমরা স্থানাঙ্ক ব্যবস্থায় সমীকরণের মাধ্যমে এটা সমাধান করা শিখবো। তো যদি তোমার কাছে সামান্তরিকের চারটা শীর্ষ দেওয়া থাকে, তাহলে তো কিভাবে ক্ষেত্রফল বের করে তোমরা সবাই জানো, হাফ ইন্টু ডিটারমিনেন্ট দিয়ে। আমরা একটু অন্যরকম জিনিস দেখবো। তো ধরো যে সামান্তরিকের তোমার চারটা বাহুর সমীকরণ দেওয়া আছে, এখন সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে বলছে। আচ্ছা, এখন দেখো সামান্তরিকের দুই জোড়া বাহু তো সমান্তরাল হয়। তো এইখানে এখানে দেখো এক্স আর ওয়াই এর কোএফিসিয়েন্ট যা হবে, এখানে এক্স আর ওয়াই এর কোএফিসিয়েন্ট একই হবে, কারণ এই দুটো বাহু সমান্তরাল। তাহলে পার্থক্য থাকবে শুধু কনস্ট্যান্টে। একইভাবে এখানেও পার্থক্য থাকবে শুধু ডি টু ডি ওয়ান কনস্ট্যান্টে, বাকিগুলো একই থাকবে। তো আমরা যদি এরকম সরলরেখার সমীকরণ দেওয়া থাকে, তাহলে সামান্তরিক ক্ষেত্রফল বের করার একটা সূত্র আছে, সেটা ব্যবহার করব। সূত্রের প্রমাণটা একটু কঠিন, এর জন্য দেখাচ্ছি না। তো সূত্রটা হচ্ছে, যেহেতু মানে ক্ষেত্রফল পজিটিভ সবসময়, তার জন্য প্রথমে হচ্ছে আমরা মডুলাস সাইন দিয়ে দিব। তারপর হচ্ছে এখানের যে C2 মাইনাস C1 মানে কনস্ট্যান্ট পদগুলোর বিয়োগফল, C2 মাইনাস C1 ইন্টু হচ্ছে এখানের কনস্ট্যান্ট পদগুলোর বিয়োগফল D2 মাইনাস D1, এর পজিটিভ মান নিব, ভাগ হচ্ছে এটা ডিটারমিনেন্ট, এটা কিন্তু মডুলাস না, ডিটারমিনেন্ট অফ A1 B1 A2 B2। A1 B1 হচ্ছে এখানে x আর y এর কোএফিসিয়েন্ট, আর A2 B2 হচ্ছে এখানের x আর y এর কোএফিসিয়েন্ট। তো আমরা যদি এইটার পজিটিভ মানকে, গুণফলের পজিটিভ মানকে ডিটারমিনেন্টের পজিটিভ মান দিয়ে ভাগ করি, তাহলে হচ্ছে এই সামান্তরিকের ক্ষেত্রফলটা পেয়ে যাব। ঠিক আছে, তো চলো এই রিলেটেড একটা প্রবলেম করি। ধরো যে একটা রম্বসের একটা বাহু হচ্ছে তোমার y ইকুয়াল টু x, আর একটা বাহু দেওয়া আছে রম্বসের, কিন্তু সামান্তরিকের ক্ষেত্রে যেহেতু ওই সূত্রটা খাটে, তাহলে রম্ব বর্গ আয়ত সব ক্ষেত্রেই ওই সূত্রটা কাজ করবে। তো এটা ধরো হচ্ছে y is equal to 8x, আর বলছে যে এই রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে হচ্ছে 1,2 বিন্দুতে ছেদ করছে, তাহলে হচ্ছে এই রম্বসের ক্ষেত্রফল কত। ঠিক আছে, আচ্ছা, তাহলে প্রথমে আমরা এখানে y ইকুয়াল টু 8x দেওয়া আছে আর y ইকুয়াল টু x দেওয়া আছে। তো এই দুটো রেখার ছেদবিন্দুর স্থানাঙ্ক এটা বের করতে পারবো। দেখো y ইকুয়াল টু x আর y ইকুয়াল টু 8x তো মূল বিন্দুগামী সরলরেখা, তো এটা ইন্টারসেক্ট করবে মূল বিন্দুতেই। তাহলে দেখো এটা যদি 0,0 হয়, এই 1,2 কি এই এই বাহুটার মধ্যবিন্দু না? তাহলে আমি যদি এই পয়েন্টের স্থানাঙ্ক দিই আলফা কমা বিটা, তাহলে আলফা প্লাস 0/2 মানে আলফা বাই 2 সমান সমান হচ্ছে 1 হবে। তার মানে আলফা সমান সমান হবে 2, আর বিটা প্লাস 0/2 মানে বিটা বাই 2 সমান 2 হবে, তাহলে বিটা সমান সমান হবে হচ্ছে 4। তাহলে আলফা কমা বিটা বিন্দুর স্থানাঙ্ক আমরা পেলাম 2,4। তাহলে এখন আমাদের কি লাগবে? এখন লাগবে হচ্ছে এই যে এই y ইকুয়াল টু x এই রেখার সমান্তরাল এবং এই আলফা কমা বিটা মানে 2,4 বিন্দুগামী একটা সরল রেখা। তো এটা আমরা বের করতে পারি যে y ইকুয়াল টু x কে লেখা যায় কি x মাইনাস y ইকুয়াল টু হচ্ছে, যেহেতু এটার সমান্তরাল, তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে x এর জায়গায় আমরা আলফা বসাবো 2 মাইনাস y এর জায়গায় বিটা 4 ইজ ইকুয়াল টু -2। তাহলে এখান থেকে পাবো x মাইনাস y প্লাস 2 ইকুয়াল টু 0। এটা এক নাম্বার একটা সমীকরণ। একইভাবে আমরা এই সমীকরণে বের করতে পারবো। সেই ক্ষেত্রে কি হবে? y ইকুয়াল টু 8x এর সমান্তরাল, তাহলে 8x মাইনাস y সমান সমান 8 গুণ 2 16 মাইনাস হচ্ছে y এর মান হচ্ছে 4 12, তাহলে 8x মাইনাস y মাইনাস 12 ইকুয়াল টু 0। তো আমরা চারটা বাহুর সমীকরণে কিন্তু পেয়ে গেছি। এখন শুধুমাত্র ক্ষেত্রফলের সূত্র ইউজ করতে হবে। আচ্ছা, সূত্রে দেখো যে এখানে ছিল হচ্ছে 8x মাইনাস y আর এখানে হচ্ছে 8x মাইনাস y মাইনাস 12। তাহলে কনস্ট্যান্ট পদের পার্থক্য হচ্ছে কত? 12 হচ্ছে, প্লাস মান নিলে 12 ইন্টু, আর এই বরাবর কনস্ট্যান্ট মানে পার্থক্য, এখানে x মাইনাস y প্লাস 0 সমান 0,
আর এখানে হচ্ছে x মাইনাস ওয়াই প্লাস 2, তাহলে এখানে পার্থক্য হচ্ছে 2 ভাগ হচ্ছে ডিটারমিনেন্ট অফ, এখানে হচ্ছে কি ছিল x মাইনাস ওয়াই মানে হচ্ছে 1 মাইনাস 1, আর এখানে হচ্ছে কি 8x মাইনাস ওয়াই তার মানে 8 মাইনাস 1, তাহলে এটা হিসাব করলে আসে হচ্ছে 24 বাই মাইনাস 1 প্লাস 8, তাহলে 7। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল। তো আমরা এখন এর পরের প্রবলেমে যাব একটা, এটা হচ্ছে তোমাদের আপতিত রশ্মি আর প্রতিফলিত রশ্মি সম্পর্কিত, যে আমাদের যদি আলোক রশ্মি হচ্ছে x প্লাস রুট থ্রি ওয়াই, এক্স প্লাস রুট থ্রি ওয়াই ইকুয়াল টু রুট থ্রি, এই পথে আপতিত হয়েছে x অক্ষের উপর, এরপর প্রতিফলিত হয়েছে, তাহলে বলছে যে এই প্রতিফলন রশ্মির সমীকরণ বের করতে। তো প্রথমে আমরা তো জানি যে এই আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান হয়। এখন আমরা যদি হচ্ছে এই প্রতিফলিত রশ্মিকে বর্ধিত করি, বর্ধিত করলে এই কোণটা কি হবে, আর এখন আর আর আই তো সমান হয় তাই না, তাহলে তুমি যদি এখান থেকে লম্ব এঁকে দাও তাহলে এই এই ত্রিভুজটা কিন্তু সর্বসম ত্রিভুজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, কারণ এই কোণটা 90 ডিগ্রি, আই কোণ আর আর কোণ সমান হওয়ার কারণে এইটুকু সমান হয়ে যাচ্ছে, এটা সাধারণ বাহু, তাহলে এই দুটো সর্বসম ত্রিভুজ। তার মানে আমরা বলতে পারি এই পয়েন্টটা যদি পি হয় তাহলে এই পয়েন্টটা হচ্ছে পি এর রিফ্লেকশন পি প্রাইম। ঠিক আছে, আচ্ছা পি এর রিফ্লেকশন পি প্রাইম। এখন তাহলে দেখো এই পি প্রাইম পয়েন্ট, এই আপতন বিন্দু আর প্রতিফলিত রশ্মির উপর যে কোনো একটা বিন্দু যদি থাকে, এই সবগুলো কিন্তু কোলিনিয়ার। ঠিক আছে, মানে একই সরল রেখায় থাকবে। হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে যদি পি পয়েন্টে রিফ্লেকশন বের করতে পারি এক্স অক্ষের সাপেক্ষে, তারপরে হচ্ছে এই পয়েন্টটা বের করতে পারি, তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্ট দিয়ে যে সরলরেখাটা যাচ্ছে সেটাই তো প্রতিফলিত রশ্মি হচ্ছে, তাই না? তাহলে দেখো প্রথমে আমাদের দেওয়া আছে x প্লাস রুট থ্রি ওয়াই ইকুয়াল টু রুট থ্রি, এটা হচ্ছে এক্স অ্যাক্সিসের উপর পড়ছে, তো এক্স অ্যাক্সিসে ওয়াই ইকুয়াল টু 0 হয়, তো তুমি যদি এখানে ওয়াই ইকুয়াল টু 0 পুট করো তাহলে x সমান সমান আসবে কি রুট থ্রি, তাহলে রুট থ্রি কমা 0 আসছে এই পয়েন্টের স্থানাঙ্ক। আর পি এর রিফ্লেকশন কিসের সাপেক্ষে, এক্স অক্ষের সাপেক্ষে। আমরা জানি এক্স অক্ষের সাপেক্ষে রিফ্লেক্ট করলে কি হয়, ওয়াইটা হচ্ছে প্লাস ওয়াই মাইনাস ওয়াই হয়ে যায়। তো এখানে তো আমাদের পি কিন্তু কোনো বিন্দু দেওয়া ছিল না, আমাদের একটা সমীকরণ দেওয়া ছিল, তাই না? তাহলে আমরা পি এই রেখার উপর যে কোনো একটা বিন্দু নিতে পারি। তাহলে সাপোজ আমি এখানে যদি 0 নেই তাহলে ওয়াই ইকুয়াল টু 1, তাহলে 0,1 কিন্তু এই রেখাকে স্যাটিসফাই করে, তার মানে এটা এই রেখার উপর একটা বিন্দু। তাহলে এই রেখার এই এক্স অক্ষের সাপেক্ষে 0,1 বিন্দুর রিফ্লেকশন হবে হচ্ছে 0,-1। তাহলে এখন আমরা এই রেখার উপর, প্রতিফলন রেখার উপর দুইটা বিন্দু পাইছি, 0,-1 আর রুট থ্রি, 0। তাহলে এখন তাহলে হচ্ছে এই দুইটা বিন্দু যে সরলরেখা যাবে সেটাই কিন্তু আমাদের প্রতিফলিত রশ্মি, এটা তো আমরা বের করতে পারবো সবাই। আচ্ছা, এখন ঝামেলা হচ্ছে যদি তোমার এখানে এক্স অ্যাক্সিস না বলে একটা সরলরেখার সমীকরণ দিত, তখন এই পয়েন্টে রিফ্লেকশন তো আমরা এভাবে বের করতে পারতাম না। তো আমরা দুইটা জিনিস দেখব, একটা হচ্ছে যে আমার কাছে মনে করো ax প্লাস by প্লাস c একটা সরলরেখা দেওয়া আছে, আর হচ্ছে p x1, y1 একটা বিন্দু দেওয়া আছে। এখন আমি হচ্ছে এই বিন্দু থেকে এর উপর একটা লম্ব আঁকবো, ধরো যে লম্বটা হচ্ছে m বিন্দুটা ছেদ করছে, তাহলে এখন m বিন্দুর স্থানাঙ্কটা বের করব। এখানে কিন্তু x অক্ষ বা y অক্ষ নাই, এখানে একটা জেনারেল সরলরেখা দেওয়া আছে, আর p x1, y1 বিন্দু থেকে আমরা এই পাদক বিন্দুটা বের করতে যাচ্ছি। তাহলে এইটার সূত্র হচ্ছে যে x মাইনাস x1 বাই a, y মাইনাস y1 বাই b মাইনাস এই x1, y1 পয়েন্টে এই সমীকরণে বসাবো, এখানে আসলে 0, যে a x1 প্লাস b y1 প্লাস c বাই হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। তো এই সূত্র দিয়ে আমরা দেখো x আর y এর স্থানাঙ্ক পাবো, x y হচ্ছে কি m বিন্দুর স্থানাঙ্ক। ঠিক আছে, তাহলে এই সমীকরণে যদি আমরা মান বসাই, x1 এর মান বসাই, a b c এর মান বসাই, তাহলে আমরা এই x y এর স্থানাঙ্ক পেয়ে যাব। আচ্ছা, এরপরে যদি আমরা রিফ্লেকশন বের করতে চাই, রিফ্লেকশন জাস্ট হচ্ছে
এটা তখন মিড পয়েন্ট হয়ে যাবে রিফ্লেকশনের, মানে এম এম হয়ে যাবে হচ্ছে পি আর পি প্রাইমের মিড পয়েন্ট, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমাদের সূত্রে জাস্ট একটু চেঞ্জ আসবে, সেটা হচ্ছে এখানে একটা 2 অ্যাড হবে, ঠিক আছে। আগে ছিল x - x1/a, এখন হবে x - x1/2a আর y - y1/2b, আর এখানে একই একই থাকবে। তো এখানে p বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x, y। তো আমরা x1 আর abc এর মান বসায় xy এর মান পেয়ে যাব, রিফ্লেকশন পয়েন্ট পেয়ে যাব, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আরেকটা টপিকে আসবো, সেটা হচ্ছে একটা সরলরেখা দেওয়া আছে x + by + c, এর উপর মনে করো দুইটা বিন্দু a b দেওয়া আছে। তো আমাদের বলছে যে মিনিমাম অফ পি এ পি বি বের করতে, প্লাস পি এ প্লাস পি বি বের করতে, এটার মিনিমাম ভ্যালু বের করতে পি হচ্ছে এই সরলরেখার উপর যে কোনো একটা পয়েন্ট, ধরো আমি একটা পয়েন্ট নিলাম এখানে পি, ঠিক আছে। তো আমাদের বলছে যে এই পি এ প্লাস পি বি এর ভ্যালু মিনিমাম কখন হবে, ঠিক আছে, মিনিমাম ভ্যালু চাইছে। আচ্ছা, তো এখানে আমাদের রিফ্লেকশনটা কাজে লাগবে একটু, যে ধরো আমরা প্রথমে বি পয়েন্টকে রিফ্লেক্ট করলাম এই সরলরেখার সাপেক্ষে, তাহলে সেটা ধরো বি প্রাইম পয়েন্টে আসলো, এখন এটা যোগ করলাম। এখন দেখো, যেহেতু আমি বি কে রিফ্লেক্ট করছি বি প্রাইমে, তাহলে এই ট্রায়াঙ্গেল আর এই ট্রায়াঙ্গেল তো সর্বসম, তার মানে পিবি আর পিবি প্রাইম আসলে একই, ঠিক আছে। তাহলে আমরা পি এ প্লাস পিবি এর জায়গায় লিখতে পারি পি এ প্লাস পিবি প্রাইম। এখন দেখো, এ আর বি প্রাইম তো এই সরলরেখার দুটো অপোজিট সাইডে আছে, তাই না? তাহলে আমি যদি ভিন্ন ভিন্ন পি পয়েন্ট নেই, তাহলে আমি এরকম ভিন্ন ভিন্ন পি এ প্লাস পিবি প্রাইম পাবো, তাই তো। এখন এইগুলোর মধ্যে মিনিমাম কোনটা হবে? মিনিমাম হবে যখন এটা সরলরেখা হবে, এটা তো সবাই জানো যে এটা তো আস্তে আস্তে বড় হচ্ছে, তাই না? মানে যখন এটা একটা সরলরেখা হবে তখন এই পিটা হচ্ছে মিনিমাম হবে। এখন আমরা আগেই দেখাইছি যে যখন কোন একটা জিনিস এ থেকে আপতিত হয়ে যদি বি দিয়ে প্রতিফলিত হয়, ঠিক আছে, তাহলে হচ্ছে, বা বি থেকে আপতিত হয়ে এ থেকে প্রতিফলিত হয়, তাহলে বি এর প্রতিফলন মানে রিফ্লেকশন এই প্রতিফলিত রশ্মির সাথে একই সরলরেখায় থাকে, এটা তো আগেই দেখছি। তো তার মানে পি হচ্ছে এমন একটা পয়েন্ট হবে যেন হচ্ছে তোমার এ থেকে আলোক রশ্মি পি তে পড়ে বি দিয়ে প্রতিফলিত হয়, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমরা হচ্ছে পি এ প্লাস পিবি মিনিমাম পাবো। এখন মিনিমাম ভ্যালু আমরা কিভাবে বের করব? ধরো তোমার এ আর বি এর স্থানাঙ্ক দেওয়া আছে, যে কোনো স্থানাঙ্ক মান দেওয়া আছে, ধরো 1,2 আর 2,4 দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে কি করব? আমরা তো রিফ্লেকশন বের করতে পারি বি পয়েন্টের, তো বি পয়েন্টের রিফ্লেকশনের স্থানাঙ্ক বের করব আগের সমীকরণে মান বসায়। তারপর হচ্ছে কি এই বি পয়েন্ট আর এ পয়েন্টের ডিসটেন্স বের করব, তাহলে এটাই হচ্ছে কি মিনিমাম ডিসটেন্স। আর যদি বলে যে পি পয়েন্টের কোঅর্ডিনেট বের করতে, স্থানাঙ্ক বের করতে, তখন আমরা বি পয়েন্ট আর এ পয়েন্ট পাইছি, তো এই এবি প্রাইমের স্থানাঙ্ক মানে এবি প্রাইমের সমীকরণ পাবো, সেটার সাথে যদি আমরা এই সমীকরণ সমাধান করি তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাবো, ঠিক আছে। তো এটা হলো 1 নাম্বার কেস গেল। 2 নাম্বার কেসে আমাদের বলছে যে ম্যাক্সিমাম অফ পি এ মাইনাস পিবি বের করতে, পি এ মাইনাস পিবি এর ম্যাক্সিমাম মান বের করতে। তাহলে পি হচ্ছে এখানে একটা পয়েন্ট, আমাদের বলছে মডুলাস অফ পি এ মাইনাস পিবি এর ম্যাক্সিমাম ভ্যালু বের করতে। তো আমরা জানি যে একটা ত্রিভুজে দুইটা সাইড লেন্থের বিয়োগফল মানে পজিটিভ অন্তরফল সবসময় অপর সাইড লেন্থ থেকে ছোট বা সমান হয়, ঠিক আছে। মানে আমি পি এ মাইনাস পিবি এর মডুলাস হচ্ছে সবসময় লেস দেন অর ইকুয়াল টু হচ্ছে এ বি হবে, এটা তো সবাই জানো। তাহলে আমরা পি এ মাইনাস পিবি এর ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে হচ্ছে কি এ বি হতে পারে, এখন কোন কেসে হতে পারে সেটাই দেখতে হবে, ঠিক আছে। দেখো এটা কখন হবে? আমরা জানি ত্রিভুজ যদি হয় তাহলে এটা ইকুয়াল টু হবে না, গ্রেটার দেন হবে, ঠিক আছে। আর ইকুয়াল কখন হবে? যখন এই পয়েন্টগুলো একই সরলরেখায় থাকবে। সাপোজ এটা হচ্ছে পি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে এখন দেখো পি বি মাইনাস পি এ বা পি এ মাইনাস পি বি এর মডুলাস একই কথা, বিয়োগ করলে কিন্তু আমরা এই এ বি সরলরেখা পাচ্ছি, তাই না? তাহলে বুঝতে পারছো তাহলে পি পয়েন্টটা কোথায় থাকবে? পি পয়েন্ট থাকবে হচ্ছে এ বি সরলরেখার উপরেই থাকবে। তার মানে এ বি সরলরেখাকে যদি বর্ধিত করো, এটা যদি এখানে পি পয়েন্ট ইন্টারসেক্ট করে এই সরলরেখাকে, তাহলে সেই পি পয়েন্টটাই হচ্ছে ম্যাক্সিমাম পি এ মাইনাস পিবি দিবে, বুঝছো? তো যদি এ বি হচ্ছে এটা সমান্তরাল হয় তখন এই পি পয়েন্টটা হচ্ছে অসীমে চলে যাবে, বুঝছো? তো এটা তো গেল। এরপর 3 নাম্বার কেস, এটা বলছে যে আগে আমরা ম্যাক্সিমাম পি এ মাইনাস পিবি বের করছি বা মিনিমাম পি এ মাইনাস পিবি বের করতে। তাহলে আমরা এটা বের করার জন্য আসলে
বুঝতেই পারতেছো যে আমরা এই লাইনের উপর যদি এমন একটা পয়েন্ট পেয়ে যাই যেন পি এ আর পিবি সমান হয়, তাহলে পি এ মাইনাস পিবির মিনিমাম ভ্যালু 0 হবে, যেহেতু মডুলাস আছে 0 থেকে ছোট হতে পারবে না। এখন এমন একটা পয়েন্ট কিভাবে পাবো, এটা সবাই জানো যে আমরা যদি এ বি লাইনের পারপেন্ডিকুলার বাইসেক্টর আঁকি, ধরো এটা হচ্ছে এ বি লাইনের পারপেন্ডিকুলার বাইসেক্টর, তাহলে কি হবে, পারপেন্ডিকুলার বাইসেক্টর যদি হয় এটা 90 ডিগ্রি, এটা সমান। এখন যদি তুমি পি এ আর পিবি যোগ করো, এটা সাধারণ বাহু, এটা সমান, এটা 90 ডিগ্রি, তার মানে এই দুটো সর্বসম ত্রিভুজ, সর্বসম ত্রিভুজ হলে এই বাহু সমান হবে, ঠিক আছে। তার মানে পি আর পিবি সমান পেয়ে গেছি, তাহলে মিনিমাম অফ পি এ পিবি অলওয়েজ কি হবে, 0 হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আরেকটা টপিকে যাব, এটা হচ্ছে ধরো আমাদের কাছে তিনটা লাইনের ইকুয়েশন দেওয়া আছে, আমাদের বলছে হচ্ছে ইন সেন্টার বের করতে এই ট্রায়াঙ্গেলটা, এই তিনটা লাইন হচ্ছে ট্রায়াঙ্গেলের তিনটা সাইড, এখন এই ট্রায়াঙ্গেলের ইন সেন্টার বের করতে বলছে। এখন তোমাদের কাছে যদি তিনটা শীর্ষ দেওয়া থাকতো তাহলে তো ইন সেন্টার বের করতে পারতা, প্রথমে সাইড লাইন গুলো বের করতা, তারপর হচ্ছে এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই বি এক্স ওয়ান প্লাস সি সি মানে সি এ এক্স ওয়ান প্লাস বি এক্স টু প্লাস সি এক্স থ্রি বাই হচ্ছে এ প্লাস বি প্লাস সি দিয়ে বের করতে পারতা। হ্যাঁ, কিন্তু যদি তোমার সাইড লাইন দেওয়া থাকে তখন কিভাবে বের করবা, তো এটার জন্য আমরা প্রথমে জানি যে ইন সেন্টার কি, যে দুইটা সাইড লাইন যে কোণ তৈরি করে সেই কোণের সমাদ্বিখণ্ডকে ইন সেন্টার দিয়ে যায়। তো এরকম যদি আমরা দুইটা সমাদ্বিখণ্ডকের ইকুয়েশন বের করতে পারি, তারপর সলভ করলে আমরা ইন সেন্টার পেয়ে যাব। তো ধরো হচ্ছে এটা ধরো তোমার L2, এটা ধরো L1। এখন আমরা জানি যে সমাদ্বিখণ্ডকের সমীকরণ তো আমরা সবাই জানি, যে প্রথমে ধরো যে L1 আর L2 এর সমাদ্বিখণ্ডক বের করব, তাহলে a1x plus b1y plus c1 by root over of a1 square plus b1 square to plus minus, এরপর হচ্ছে তোমার L2 এর ইকুয়েশন লিখবো a2x plus b2y plus c2 by root over of a2 square plus b2 square। সেটা তো সবাই জানো, কিন্তু এখন প্লাস হবে না মাইনাস হবে এটা তো আমরা বুঝতে পারতেছি না, কারণ এই কোণটাকে সূক্ষ্মকোণ না স্থূলকোণ এটা তো আমরা জানি না। যদি স্থূলকোণ হতো তখন তো আমরা ওই a1 plus b1 ওটা বের করে হচ্ছে দেখতাম যে পজিটিভ আসছে না নেগেটিভ আসছে, তাই তো। কিন্তু যেহেতু এখন আমরা জানি না এই কোণটা সূক্ষ্মকোণ না স্থূলকোণ, তো এই ক্ষেত্রে আমরা প্লাস হবে না মাইনাস হবে এটা বের করার জন্য একটা শর্টকাট ইউজ করতে পারি, সেটাই দেখবো। সেটা হচ্ছে ধরো প্রথমে আমরা এটুকু তো জানি L1 আর L2 এর সমাদ্বিখণ্ডক বের করব, তো এইখানের চিহ্নটা কি হবে, সেটা হবে মাইনাস সাইন অফ ডিটারমিনেন্ট অফ a1 b1 a2 b2। আচ্ছা দেখো, প্রথমে আমরা সমীকরণ লিখলাম, এরপর মাইনাস সাইন অফ ডিটারমিনেন্ট অফ এখানের যে a1 b1 সেটা উপরে লিখবো, আর নিচে হচ্ছে ডিটারমিনেন্ট অফ a2 b2 লিখবো, আর নিচের রোতে থাকবে হচ্ছে আর যে লাইনটা বাদ আছে a3 b3 সেটার a3 b3 a3 b3। এখন এখানে এটা কি বোঝাইছে, সাইন মানে হচ্ছে এটা যে ভ্যালু দিবে সেটা কোন সাইনে আছে, পজিটিভ সাইন নাকি নেগেটিভ সাইন সেইটা। ধরো তুমি এই মানগুলো বসায় এখানে পজিটিভ সাইন পেলে, ঠিক আছে, পজিটিভ অ্যান্সার পেলে, তার মানে প্লাসে মাইনাসে মাইনাস হবে, তার মানে এই সমীকরণের চিহ্ন হবে মাইনাস। যদি এখানে মাইনাস সাইন পাও তাহলে চিহ্ন হচ্ছে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে এই সমীকরণে প্লাস চিহ্ন দিয়ে তুমি সমাদ্বিখণ্ডকের সমীকরণ পাবা। তাহলে একইভাবে তুমি যদি L1 আর L3 নাও, তখন হচ্ছে উপরে হবে a1 b1, এখানে হবে a3 b3, এখানে হবে a2 b2 a2 b2, আর মাইনাস সাইন অফ ওইটা, তারপর ওইখানে তুমি যে সাইনটা পাবা সেই সাইন হবে। এখন এখানে তো আমি জেনারেল ফর্ম দেখাইছি, পরীক্ষায় তো তোমার মান দেওয়া থাকবে, ঠিক আছে। মনে করো এটা 4x plus 3y plus 2 সমান সমান 0, তখন তোমার এখানে 4 3 বসবে, এখানে মনে করো 3 2 বসালা, এখানে 1 2 বসালে, তারপর ডিটারমিনেন্ট বের করে চিহ্ন বের করতে পারবা। এরপর যখন তুমি দুইটা সমাদ্বিখণ্ডকের সমীকরণ পাবা, সমীকরণ সমাধান করলে কিন্তু ইন সেন্টার বের হয়ে যাবে, ঠিক আছে। তো এটা গেল। এখন আমরা আরেকটা টপিকে আসবো, সেটা হচ্ছে ধরো এবিসি একটা ট্রায়াঙ্গেল যার এবিসি এর স্থানাঙ্ক দেওয়া আছে। এখন তোমাকে যদি বলা হয় এটার সেন্ট্রয়েড বা ভরকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে, তাহলে তো সবাই জানো যে x1 plus x2 plus x3 by 3 y1 plus y2 plus y3 by 3, এটা তো সবাই জানো। এখন আমরা এটাও জানি যে যদি AB BC CA বাহুর মধ্যবিন্দুগুলো যোগ করে একটা ট্রায়াঙ্গেল তৈরি করি, তাহলে সেই ট্রায়াঙ্গেলের সেন্ট্রয়েডও হচ্ছে ওই এই বড় ট্রায়াঙ্গেলের সেন্ট্রয়েড একই হবে, বুঝছো, এটা তো সবাই জানো। এখন বিষয়টা জেনারেল করা যায়, সেটা হচ্ছে যদি আমি AB BC C এর উপর
তিনটা পয়েন্ট নি, ধরো ডি ই এফ নিলাম, যেন হচ্ছে এডি বাই ডিবি সমান সমান হচ্ছে বিই বাই ইসি সমান সমান হচ্ছে সিএফ বাই এফ এ হয়, তাহলে হচ্ছে এই ডিইএফ ট্রায়াঙ্গেলের যে সেন্ট্রয়েড সেটা এবিসি এর ট্রায়াঙ্গেলের সেন্ট্রয়েডই হবে, বুঝছো? মানে ধরো যে এই ডি পয়েন্টটা হচ্ছে এবি কে k/2 অনুপাতে বিভক্ত করছে, ই পয়েন্টটাও বিসি কে k/2 অনুপাতে বিভক্ত করছে, এটাও k/2 বিভক্ত করছে, তাহলে এই যে ট্রায়াঙ্গেল পাচ্ছ এটার সেন্ট্রয়েডও তোমার, এটা সেন্ট্রয়েড যা হবে এটা সেন্ট্রয়েডও তাই হবে, ভরকেন্দ্র একই হবে। কারণ এটার প্রমাণ ইজি, দেখো আমরা bx2 দেওয়া আছে, x3 y3 দেওয়া আছে, k/2 অনুপাতে বিভক্ত করছে, তাহলে ই এর স্থানাঙ্ক কি হবে, kx3 প্লাস x2 বাই হচ্ছে k+1, এটা হচ্ছে কিসের স্থানাঙ্ক, ই এর স্থানাঙ্ক, কমা হচ্ছে ky3 প্লাস y2 বাই k+1, ঠিক আছে। এখন একইভাবে এফ এর স্থানাঙ্ক কি আসবে, kx1 প্লাস হচ্ছে x3 বাই k+1, আমরা x গুলো নিয়ে কাজ করি, এক পাশ হলে আরেকটা সিমেট্রিক, এখানে হবে হচ্ছে kx2 প্লাস x1 বাই k+1। এখন দেখো প্রথমে আমরা পাইছি, এখন আমরা সব স্থানাঙ্কগুলো যোগ করব, যোগ করে 3 দিয়ে ভাগ করে দেখব যে আমাদের x1 প্লাস x2 প্লাস x3 বাই 3 আসে কিনা, তাহলেই তো হচ্ছে। তাহলে উপরে দেখো এখানে আমরা ই এর ক্ষেত্রে kx3 পাইছি, এফ এর ক্ষেত্রে পাচ্ছি kx1, আর ডি এর ক্ষেত্রে পাচ্ছি হচ্ছে kx2, তাহলে এই সবগুলো যোগ করলে আমরা পাবো হচ্ছে k ইনটু x1 প্লাস x2 প্লাস x3 প্লাস এখানে দেখো x2 আছে, এই ক্ষেত্রে আসবে হচ্ছে এক্ষেত্রে আসবে x3, এখানে আসবে তাহলে x1, তাহলে এইগুলো যোগ হবে x1 প্লাস x2 প্লাস x3, আর নিচে যেহেতু সব ক্ষেত্রে k+1 থাকতে তাহলে k+1। এখন তুমি x1 প্লাস x2 প্লাস x3 যদি কমন নাও তাহলে থাকবে k+1 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 কাটা, সেখানে 3 ছিল, হ্যাঁ 3 তে ভাগ করাই লাগবে এমনিতেই সূত্র অনুযায়ী, ভরকেন্দ্র সমীকরণে এই সবগুলো কোঅর্ডিনেট যোগ করে 3 দিয়ে ভাগ করা লাগে, তো এটা এটা বাদ যাবে, মানে এখানে যদি কমন যদি নাও, কমন নিলে হচ্ছে থাকবে x1 প্লাস x2 প্লাস x3 ইন্টু k+1, আর নিচে হচ্ছে 3 ইন্টু k+1, এটা বাদ যাবে, তাহলে থাকবে x1 প্লাস x2 প্লাস x3 বাই 3, সেটা হচ্ছে এবিসি এর সেন্ট্রয়েডের x কোঅর্ডিনেট। তো একইভাবে y এর ক্ষেত্রে সিমেট্রিক ভাবে একই হবে, তাহলে এটা তো বুঝছো। এরপর ধরো যে 9 পয়েন্ট সেন্টার সার্কেল তো সবাই জানো যে একটা ট্রায়াঙ্গেলের 3টা বাহুর মধ্যবিন্দু প্রত্যেকটা শীর্ষ থেকে লম্বের পাদবিন্দুগুলা, আর যদি মনে করো লম্ববিন্দু যদি এইচ হয়, এটা ধরো লম্ববিন্দু এইচ, তাহলে শীর্ষ থেকে লম্ববিন্দুগুলোর মধ্যবিন্দু এই যে 9টা পয়েন্ট পেলাম, এই 9টা পয়েন্ট হচ্ছে একটা সার্কেলের উপর থাকবে। এখন তোমার যদি পরীক্ষায় যে এ বি সি 3টা শীর্ষের স্থানাঙ্ক দিয়ে বলে 9 পয়েন্ট সেন্টার, মানে 9 পয়েন্ট সার্কেলের সেন্টার বের করতে, তাহলে সেন্টার কিভাবে বের করবা? তো এটা হচ্ছে সহজ, যে প্রথমে যেহেতু এবিসি 3টা বাহুর স্থানাঙ্ক তুমি জানো, তুমি মধ্যবিন্দুগুলোর স্থানাঙ্ক পাবা, মধ্যবিন্দুগুলো পাবা এখানে, সাপোজ এগুলো মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দুগুলোর স্থানাঙ্ক যদি পাও, এই মধ্যবিন্দু 3টা দিয়ে যে বৃত্তটা যাবে সেই বৃত্তটাই তো হচ্ছে 9 পয়েন্ট সার্কেল, তাই না? এখন বৃত্তের ইকুয়েশন তোমরা সাধারণ ইকুয়েশন হচ্ছে এটা x² + y² + 2gx প্লাস, হ্যাঁ এই সমীকরণে তোমরা এখানে 3টা পয়েন্ট পাইছো, যে 3টা পয়েন্ট দিয়ে সার্কেলটা যায়। এখন ক্যালকুলেটরে তুমি x y এর জায়গায় একবার এইটার স্থানাঙ্ক বসাবা, আর একবার এইটা বসাবা, আর একটা এখানে বসাবা, 3টা ইকুয়েশন পাবা, 3টা ইকুয়েশন সলভ করলে তুমি হচ্ছে g f আর c এর মান পাবা, তাহলে তখন সেন্টার হবে কি -g, -f, ঠিক আছে, এটা তাহলে সেন্টার হবে। আর ব্যাসার্ধ হবে রুট ওভার g² + f² - c, তো বুঝতেই যা। আরেকটা জিনিস হচ্ছে কি, যদি এই ট্রায়াঙ্গেলের সার্কামসেন্টার মানে পরিবৃত্তের কেন্দ্র যদি হচ্ছে ও হয়, তাহলে 9 পয়েন্ট সেন্টার হবে হচ্ছে এটার মধ্যবিন্দু, ঠিক আছে। তাহলে তুমি এটাও করতে পারো যে এইচ আর ও বের করে তারপর মধ্যবিন্দু বের করতে পারো, সেটাও করতে পারো, ঠিক আছে। আচ্ছা এবার আমরা একটা অন্য টপিকে যাব, সেটা হচ্ছে পেয়ার অফ স্ট্রেট লাইন। এটা আমাদের 3 অধ্যায়ে নাই, কিন্তু স্ট্রেট লাইন রিলেটেড যেহেতু। আচ্ছা এটা আসলে কি বলে দেখো, এটা আসলে বলে যে তোমার দুইটা স্ট্রেট লাইন আছে, ধরো L1 = 0, L2 = 0,
এখন আমরা এমন একটা সমীকরণ লিখবো যে সমীকরণ হচ্ছে এই দুইটা লাইনকে রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে? তাহলে এমন সমীকরণ কি হতে পারে, মানে যে সমীকরণটা এই লাইনের উপর যে কোনো পয়েন্টের জন্য স্যাটিসফাইড হয়, আবার এই লাইনের জন্য যে কোনো পয়েন্টের জন্য স্যাটিসফাইড হয়, বাট এই দুইটা লাইন বাদে অন্য কোনো পয়েন্টের জন্য সেই সমীকরণ স্যাটিসফাইড হয় না। তো এটার সমীকরণ হবে হচ্ছে L1 × L2 = 0। এখন এটা কেন হবে, দেখো আমার যদি L1 এর উপর একটা পয়েন্ট থাকে, সেই পয়েন্টের স্থানাঙ্ক যদি L1 এর উপর হয়, তাহলে ওই পয়েন্টটা যদি আমি এখানে বসাই তাহলে L1 0 আসবে, তাহলে L1 × L2 0 হবে, স্যাটিসফাই হয়েছে। যদি L2 এর উপর হয় তখন L2 0 আসবে। L2 মানে হচ্ছে ধরো a2x + b2y + c2 এরকম একটা ইকুয়েশন আছে। তো যদি পয়েন্টটা L2 কে স্যাটিসফাই করে, তার মানে L2 এতে মান বসালে 0 আসবে, তাহলে এই গুণফলটা 0 আসবে। কিন্তু তুমি যদি অন্য কোনো পয়েন্ট নাও, এটা L1 কে স্যাটিসফাই করে না, L2 কে স্যাটিসফাই করে না, তাহলে এই দুটাই নন জিরো, তাহলে গুণফল নন জিরো আসবে। তাহলে এই সমীকরণটা হচ্ছে একই সাথে এই দুটা লাইনকে রিপ্রেজেন্ট করতেছে, এজন্য এই সমীকরণকে বলা হয় হচ্ছে পেয়ার অফ স্ট্রেট লাইন, মানে দুইটা স্ট্রেট লাইন। এখন দেখো আমরা জানি একটা স্ট্রেট লাইনে হচ্ছে কি, ধরো একটা চলক দিয়ে বলি x এর এক ঘাত থাকে, এখানে x এর এক ঘাত থাকে, তাহলে গুণফলে কি x এর দ্বিঘাত হবে, y এর এক ঘাত y এর এক ঘাত থাকে, তাহলে গুণফলে কি দ্বিঘাত y এর দ্বিঘাত হবে। তাহলে বুঝতেই পারতেছো যে পেয়ার অফ স্ট্রেট লাইনে হচ্ছে x² y² এই টার্মগুলো থাকবে, আর xy ও থাকবে, গুণ করে আসবে। তো আমরা মেইনলি যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে এমন পেয়ার অফ স্ট্রেট লাইন গুলা নিয়ে কাজ করব যেগুলো হচ্ছে মূল বিন্দু দিয়ে যায়, মানে এটা ধরো মূলবিন্দুগামী পেয়ার অফ স্ট্রেট লাইন নিয়ে কাজ করব। তো ধরো মূলবিন্দুগামী দুটো স্ট্রেট লাইন হচ্ছে একটা y = m1x প্লাস আরেকটা হচ্ছে y = m2x। এখন এই দুটার পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশনটা কি হবে, ইকুয়েশন হবে কি, আমরা প্রথমে এটাকে ফর্মেটে নিব = 0 আর y - m2x = 0। এখন এই দুটো গুণ করে দিলে তো আমরা পেয়ার অফ স্ট্রেট লাইন পেয়ে যাব। তো এটা গুণ করি, দেখো এখানে আমি যদি গুণ করি তাহলে y², এখানে -m1xy আর এখানে -m2xy, তাহলে -m1 + m2xy আর হচ্ছে +m1 m2x²। একে সাজাই লিখলে আসে হচ্ছে m1 m2x² মাইনাস হচ্ছে m1 + m2xy প্লাস এটা 0। আচ্ছা, এটা হচ্ছে আমরা এখান থেকে পাইছি দুইটা সরলরেখার জন্য y = mx এর জন্য। এখন এটার জেনারেল ফর্মটা হচ্ছে, জেনারেল ফর্মে যদি আমরা লিখি সেটা হচ্ছে ax² + 2hxy + by² = 0। মানে x² এর সহগ হচ্ছে a, y² এর সহগ b আর xy এর সহগ হচ্ছে 2h। ঠিক আছে, এটা হচ্ছে জেনারেল হোমোজেনাস 2 ডিগ্রি ইকুয়েশন পেয়ার অফ স্ট্রেট লাইনের জন্য, যেটা মূলবিন্দুগামী কেন বুঝতে পারতেছো, এখানে x = 0 বসালে y = 0 আসে, মানে 0,0 স্যাটিসফাই করে, মানে এই সরলরেখা দুইটা মূলবিন্দুগামী। এখন দেখো আমরা এই সমীকরণ এটা তো একই জিনিস রিপ্রেজেন্ট করতেছি, এটা জেনারেল ভার্সন আর এটা একটা কেসের জন্য আমরা পাইছি। তাহলে আমরা এখানে দেখো y² এর সহগ হচ্ছে 1, কিন্তু এখানে y² এর সহগ আছে কি b, তাহলে এটাকে b দিয়ে ভাগ করে দিয়ে সমীকরণকে, তাহলে a/bx² 2h/bxy প্লাস y² = 0। আচ্ছা, এখন দেখো এখন এই সমীকরণের এই সমীকরণ আমরা তুলনা করতে পারি, এখানে x² এর সহগ হচ্ছে m1 m2, এখানে হচ্ছে a/b, তাহলে আমরা বলতে পারি যে m1 m2 = a/b, আর ওইখান থেকে বলতে পারি যে m1 + m2 = -2h/b, m1 + m2। এখন এটা করে লাভ কি হলো, আমরা চাচ্ছি যে এই যে সরলরেখা দুইটা পাইলাম এদের মধ্যবর্তী কোণ থিটা, এই থিটা বের করতে। ঠিক আছে, তো আমরা এই দুটো জিনিস পেলাম, এই দুটো জিনিস। এখন আমরা হচ্ছে কোণ বের করব। এখন যদি আমাদের মানে পেয়ার অফ স্ট্রেট না থেকে দুটো স্ট্রেট লাইন দেওয়া থাকতো, আমরা কিভাবে কোণ বের করতাম, tan θ = মডুলাস অফ m1 - m2 1 + m1 m2, এটা তো ইউজ করতাম, তাই না, যেখানে m1 m2 দুটো ঢাল। এখন আমরা পেয়ার অফ স্ট্রেট লাইনে যে a আর b a b h এগুলো পাইছি, এগুলোর মাধ্যমে এটা বের করব। তো আমরা m1 m2 এর মান পাইছি, m1 + m2 এর মান পাইছি, তো আমাদের লাগবে হচ্ছে m1 - m2 এর মডুলাস। ঠিক আছে, তো এটা আমরা বের করি যে m1 - m2 এর মডুলাস হবে কি √of m1 + m2 টার হোল স্কয়ার -4 m1 m2। মানে m1 + m2 কি ছিল, -2h/b, স্কয়ার করলে 4h² মাইনাস 4 × 4a/b। এখন 4 বাইরে আসলে 2 √of নিচে হচ্ছে b²
পরে হচ্ছে এইচ স্কোয়ার মাইনাস হচ্ছে 4 বি। ঠিক আছে, তো এটা বি স্কোয়ারকে রুট করলে হচ্ছে কি মডুলাস অফ বি আসবে, যেটা আমরা পজিটিভ মান নিচ্ছি, মানে মডুলাস অফ m1 মাইনাস m2, তো তাহলে আসবে হচ্ছে 2 রুট ওভার অফ এইচ স্কোয়ার মাইনাস এ বি বাই হচ্ছে মডুলাস অফ বি। তো আমরা এই মানটা এখন এখানে বসাই দেই, যে এখানে যেহেতু বাইরে মডুলাস দিয়ে দিচ্ছি তাহলে আর ভেতরে মডুলাস বি দেওয়ার দরকার নেই। 2 root over of h square minus ab by b 1 plus m1 plus m2 এর মান পাইছি a by b। এখন যদি আমরা লসাগু করি তাহলে এখানে আসবে হচ্ছে b by a plus b, b কাটা, তাহলে থাকবে হচ্ছে এটা থাকবে। তাহলে দেখো আমরা সমীকরণ পেয়ে গেলাম tan থিটার জন্য। tan থিটা সমান সমান হচ্ছে 2 root over of h square minus ab বাই হচ্ছে a plus b। এখন এখানে কয়েকটা কেস আছে, যদি h স্কয়ার মাইনাস ab এই মানটার মান যদি হচ্ছে 0 হয়, তার মানে তুমি এখানে tan থিটার একটাই ভ্যালু পাবা। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা দুটো লাইনই একই আসবে। হ্যাঁ, কারণ tan থিটা 0 হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে যদি h স্কয়ার গ্রেটার দ্যান ab হয়, তখন দুটো ডিফারেন্ট লাইন পাবো, আমরা রিয়েল লাইন পাবো। কিন্তু যদি হচ্ছে h স্কয়ার লেস দ্যান ab হয়, তখন কি এটা ইমাজিনারি হয়ে যাবে, তাই না? তখন আমরা দুটো কাল্পনিক সরলরেখা পাবো, বাস্তব সরলরেখা পাবো না। আচ্ছা, আর যদি হচ্ছে a প্লাস বি সমান সমান 0 হয়ে যায়, a প্লাস বি যদি 0 হয়, তার মানে এটা হচ্ছে থিটা 90 ডিগ্রি হয়ে যাবে, tan 90। তার মানে কোন সরলরেখা দুটো পরস্পর লম্বভাবে আছে, সেটা তাহলে গেল। আচ্ছা, এরপর মনে করো আমাদের কাছে এই জেনারেল ফরম্যাট দেওয়া আছে, আমাদের বলছে কি যে এই ফরম্যাটটা কোন দুইটা সরলরেখাকে নির্দেশ করতেছে সেটা বের করতে। তো সেটা করার জন্য দেখো আমাদের সরলরেখা দুটো ছিল কি, y সমান সমান m1x আর y সমান সমান m2x। এখন দেখো এখান থেকে যদি আমি y বাই x এর মান বের করি, সেটা হচ্ছে কি আসে, m1 আসে আর m2 আসে। তাহলে আমরা যদি এই সমীকরণ থেকে y বাই x এর মান বের করতে পারি, সেটাই কিন্তু m1 আর m2। এরপর আমরা দুটো সমীকরণ বের করতে পারবো, মানে ঢাল বের করতে পারলে তো সমীকরণ বের করতে পারবো। তো আমরা চাচ্ছি y বাই x বের করতে, তার জন্য এই সমীকরণকে আমরা x স্কয়ার দিয়ে ভাগ করব। তাহলে a প্লাস 2h y বাই x প্লাস হচ্ছে b ইন্টু y বাই x এর হোল স্কয়ার সমান সমান 0। এখন এটা দেখো দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে, y বাই x এর হোল স্কয়ার, এটা চলক। তখন এই দ্বিঘাত সমীকরণ সমাধান করে আমরা y বাই x এর মান পাবো দুইটা, সেই দুইটা মানে কি আমাদের m1 আর m2 এর মান। পরে ওই মানটা এখানে বসাই দিলে আমরা দুইটা সরলরেখা পেয়ে যাব। ঠিক আছে, এখন আমরা এই দুইটা আমরা সরলরেখা পেলাম, পেয়ার্ড লাইন। এর তো একটা অ্যাঙ্গেল বাইসেক্টর আছে, এখানে একটা আছে আর এখানে একটা আছে। তো এই অ্যাঙ্গেল বাইসেক্টর দুইটার কম্বাইন্ড ইকুয়েশন কি হবে সেটা পাবো, মানে এমন একটা ইকুয়েশন যেটা এই দুইটা অ্যাঙ্গেল বাইসেক্টরকে রিপ্রেজেন্ট করবে। সেটা হচ্ছে x স্কয়ার মাইনাস y স্কয়ার বাই a মাইনাস b ইকুয়াল টু xy বাই h, যেখানে ইকুয়েশন মানে পেয়ার্ড লাইন ইকুয়েশন হচ্ছে x স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার সমান সমান 0। ঠিক আছে, এটার প্রমাণটা আমরা একটু দেখব। যে ধরো যে এটা হচ্ছে তোমার y সমান সমান m1x, এটা y সমান সমান m2x, আর এটা সমান সমান হচ্ছে y সমান সমান mx। আমরা এই সরলরেখাটা বের করব, গ্রিন কালারেরটা। তো সাপোজ ধরো হচ্ছে এই কোণটা হচ্ছে θ1, এই কোণটা হচ্ছে θ2, আর এই কোণটা হচ্ছে θ। তাহলে এখন দেখো, যদি আমরা জানি যে এই কোণটা আর এই কোণটা সমান, কারণ এটা অ্যাঙ্গেল বাইসেক্টর। এখন এই কোণটা কি হবে, এই কোণটা সমান সমান হবে হচ্ছে এই θ1 থেকে θ বিয়োগ করলে তো আমরা এই কোণটা পাই। তাহলে θ1 মাইনাস θ ইকুয়াল টু, এই কোণটা কিভাবে পাবো, θ থেকে θ2 বিয়োগ করলে θ মাইনাস θ2। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা θ2 সমান সমান পাবো হচ্ছে θ1 প্লাস θ2। ওই পাশে যদি tan নাও, tan 2θ সমান সমান tan θ1 প্লাস θ2, tan θ 2 tan θ বাই 1 মাইনাস tan স্কয়ার θ। এখানে আসবে হচ্ছে
tan theta 1 plus tan theta 2 1 minus tan theta 1 tan theta 2। এখন দেখো tan theta মানে কি, এই গ্রিন কালারের ঢাল, ঢাল মানে হচ্ছে m, m মানে হচ্ছে কি y by x। তো আমরা এখানে লিখতে পারি 2 into y by x 1 minus y by x তার হোল স্কয়ার ইকুয়াল টু tan theta 1 মানে কি m1, এটা মানে হচ্ছে m2, m1 plus m2 মানে হচ্ছে 2h by b, আর 1 minus tan theta 1 tan theta 2 মানে m1 m2, এটা হচ্ছে a by b। এখন এটা সমাধান করলে হচ্ছে আমরা এই ইকুয়েশনটা পেয়ে যাব, এই ইকুয়েশনটা অ্যাঙ্গেল বাইসেক্টরের ইকুয়েশন, ঠিক আছে। এখন এটা হচ্ছে হোমোজেনাস ইকুয়েশন, মানে দুইটা পেয়ার লাইনের হোমোজেনাস ইকুয়েশন যেটা মূল বিন্দুগামী। এটা জেনারেল ইকুয়েশন হবে হচ্ছে তোমার, তখন সব টার্ম থাকবে ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। আচ্ছা এটা কি, এটা কিন্তু সবসময় যে পেয়ার লাইন রিপ্রেজেন্ট করবে এমন না, এটা পেয়ার লাইন রিপ্রেজেন্ট করতে পারে বা বিভিন্ন কোনিক্স রিপ্রেজেন্ট করতে পারে। তো এটা কখন পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে সেটা দেখে আমরা শেষ করব। তো এই ইকুয়েশনটা তোমার হচ্ছে পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে যখন একটা ডিটারমিনেন্টের মান 0 হতে হবে, সেটা হচ্ছে এই যে এই চলকগুলো থেকে এইটার মান যদি 0 আসে তাহলে এটা স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে, অন্য সব ক্ষেত্রে এটা স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে না, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত তোমাদের সাথে, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।